নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। অনেকগুলো খবর পশ্চিমবঙ্গে রয়েছে, অনেকগুলো খবর আপনারা দেখেছেন, কিন্তু আজ বাধ্য হয়ে, আবারও বলছি বাধ্য হয়ে, চুপ থাকা গেল না, বাধ্য হয়ে বাংলাদেশ নিয়ে কথা বলতে হচ্ছে। ইউনূসের যে বদমাইশি, সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না। সে কারণে বাংলার মানুষকে, দেশের মানুষকে দেখানোর জন্য এসেছি যে কাদেরকে আপনারা ভাবছেন আসলে আপনার বন্ধু। ভারত সরকার, ভারতের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা দেখুক মোহাম্মদ ইউনূসের একটা নেচার আছে। মোহাম্মদ ইউনূস কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন খারাপ হয়ে যায়, কিছুদিন ভালো কিছুদিন খারাপ। মোহাম্মদ ইউনূস আবার বদমাইশি শুরু করেছে, অর্থাৎ ডোজ কম হয়ে গেছে। মোহাম্মদ ইউনূসকে যে ডোজ দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক, সেই বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে সামলাবে, তারপর মোহাম্মদ ইউনূস তার যে ওষুধের ডোজটা, সেই ডোজটা ঠিকঠাক ছিল, কিন্তু তারপরেই আবার মোহাম্মদ ইউনূস বদমাইশি শুরু করে দিয়েছে। ব্রেকিং নিউজ যদি এখন কিছু থেকে থাকে বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জানানোর জন্য, তাহলে সেটা হবে মোহাম্মদ ইউনূস আবার বদমাইশিতে ফেরত চলে এলেন। চীনের সফর এবং চীনের সফরের পরে মোহাম্মদ ইউনূসের যে বদমাইশি, সেই বদমাইশি আবার চালু হয়েছে। মোহাম্মদ ইউনূস এখন নতুন করে বদমাইশি শুরু করেছেন কি না, সেভেন সিস্টার, অর্থাৎ চীন পেছন থেকে মদত দিচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে বাংলার কিছুটা অংশ, ভারতের 7টা রাজ্য, সেগুলোকে কেটে ফেলার দিবা স্বপ্ন দেখছে মোহাম্মদ ইউনূস। এবং মোহাম্মদ ইউনূস এটা বুঝতে পারছে না, ফাঁকা কলসি বাজে বেশি। মোহাম্মদ ইউনূস লেকচার দিচ্ছে, এবং লেকচার দিতে দিতে মোহাম্মদ ইউনূস যে কাণ্ডটা করে বসছে তা হলো, মোহাম্মদ ইউনূস বলছে আমরা নাকি অভিভাবক, সমুদ্রের অভিভাবক। মানে আবার সেই যে কথা বলেছিলাম, চট্টগ্রাম মাঙ্গে আজাদি, চট্টগ্রামকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস সামনে দাঁড় করিয়ে দিবাস্বপ্ন দেখছে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারকে আলাদা করার। আমি কেন এই কথাগুলো বলছি? আমি ঘরপোড়া গরু, হিন্দুরা ঘরপোড়া গরু। এক রাতের নোটিশে পূর্ব বাংলা থেকে এবার বাংলায় চলে আসতে হয়েছিল হিন্দুদেরকে। আমি কেন এই কথাগুলো বলছি? কারণ আমাদের প্রতিবেশীরা খুব একটা ভালো নয়, পাকিস্তানের মতন প্রতিবেশীরা খুব একটা ভালো নয়। আমরা কেন এই কথাগুলো বলছি? কারণ বাংলাদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি আনসারুল্লাহ বাংলার মতন সন্ত্রাসবাদী সংগঠন এ বাংলায় আসছে, এবং এ কারণে আমি ঘরপোড়া গরুর মতন কিছু একটা আন্দাজ করতে পারছি, এবং এই আন্দাজটা করতে পারছি বলে আবার ময়ূককে মাঠে নামতে হয়েছে মোহাম্মদ ইউনূসকে টাইট দেওয়ার জন্য। মোহাম্মদ ইউনূসকে টাইট দিতে হলে প্রয়োজন এই মুহূর্তে কয়েকটা জিনিস বাংলার মানুষ এবং দেশের মানুষকে দেখানোর, এবং ভারত সরকারকে আবারও আমি দৃষ্টি আকর্ষণ করব মোহাম্মদ ইউনূস এই যে কথাগুলো বলছে তার মানেটা কি, কোন কথা। প্রথমেই আমি পিসিআরকে বলবো মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলছে সেই কথাগুলো শোনানোর জন্য। শুনি। States of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বললেন সেই কথাগুলো খুব বড় কথা বলেছেন, বাড়াবাড়ি কথা বলেছেন। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না, মোহাম্মদ ইউনূস এই উচ্চিংড়ের মতন লাফাঝাপি করছে, কিন্তু মোহাম্মদ ইউনূস আসলে জানে না যদি ভারত খেপে যায় খড়কুটোর মতন, মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ আর থাকবে না যদি ভারত খড়কুটোর মতন বাংলাদেশকে উড়িয়ে দিতে চায়। যদিও ভারতবর্ষ এখন অবধি খুব সুন্দর দায়িত্বশীল দাদার ভূমিকা পালন করছেন, কিন্তু কতদিন সেনাবাহিনীর কর্তারা বলছেন ভারতবর্ষের উচিত এবার নিজের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য চিটাগং, অর্থাৎ যে অংশটা শুধু ভারতের সঙ্গে নেই সেই অংশটাকেও ভারতের সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত করা। কারণ চিটাগংকে কেন্দ্র করে চায়নাকে পাশে নিয়ে মোহাম্মদ ইউনূস 7টা রাজ্য, ভারতবর্ষের 7টা রাজ্য, সেটাকে কাট অফ করে দেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন। এখন অবধি যদি আপনারা না বোঝেন, পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, মোহাম্মদ ইউনূস আবার বাদরামি শুরু করেছে, আবার বদমাইশি শুরু করেছে। সেই বদমাইশিটা কি সেটা একবার
বাংলায় তর্জমা করে যেটা দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে শোনাতে চাই। চীনে বসে এই বদমাইশিরা মোহাম্মদ ইউনূস করেছে, ভেবেছে আমরা কেউ ধরছি না, আমরা কেউ শুনছি না মোহাম্মদ ইউনূসকে। ময়ূক প্রতি মুহূর্তে মোহাম্মদ ইউনূস কি বলছে, কি করছে, মোহাম্মদ ইউনূসের টেবিলের ফাইল সব কিছুতে নজর রেখেছে। পশ্চিমবঙ্গ নিয়ে ব্যস্ত ছিলাম বলে মোহাম্মদ ইউনূস ভেবেছে বাংলাদেশকে ভুলে গেছি। ওটা আমারই কাজ। মোহাম্মদ ইউনূস একদম স্পাইনলেস একটা মানুষ, যেখানে পাচ্ছে হাত জোর করে বলছে আমাদেরকে নিয়ে নাও। প্রথমে আমেরিকার ডিপ স্টেটের কাছে গেল, এখন চায়নাকে বলছে পুরোটা নিয়ে নাও। ভাবুন মোহাম্মদ ইউনূস কি বলেছেন, শুনি। পূর্ব ভারতের 7টি রাজ্য, এই 7টি রাজ্যকে 7 সিস্টার বলা হয়। এই রাজ্যগুলি ভূমি পরিবেষ্টিত, এদের মহাসাগরে যাওয়ার কোনো পথ নেই। এই অঞ্চলের জন্য আমরাই মহাসাগরের একমাত্র নিয়ন্ত্রক। এটা একটা বিশাল দিক খুলে যাচ্ছে। এতে চীনা অর্থনীতির সম্প্রসারণ হতে পারে। উৎপাদন করো, বিক্রি করো, চীনে সামগ্রী নিয়ে এসো, চীন থেকে সারা বিশ্বে তা ছড়িয়ে দাও। মোহাম্মদ ইউনূস যে কাজটা করার চেষ্টা করছেন তা হলো এই মুহূর্তে চিকেন স্নেক, সেই চিকেন স্নেককে আলাদা করে দেওয়ার চেষ্টা। কি চিকেন স্নেকটা কেন এত গুরুত্বপূর্ণ আমি একদম নির্দিষ্টভাবে যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে, ভালো করে দেখুন। এই যে আর্থে, গুগল আর্থে আমি যদি দেখাই ভারত এবং বাংলাদেশের যে ম্যাপ, তার মধ্যে থেকে বাংলাদেশের এই ম্যাপ এবং এই বাংলাদেশের ম্যাপে খুব কাছ থেকে আমি দেখানোর জন্য বলবো, সাধারণভাবে মোহাম্মদ ইউনূস খুব একটা ভুল কথা বলেননি। শিলিগুড়ি করিডোর দিয়ে যাত্রাপথ, অর্থাৎ কাউকে যদি গুয়াহাটি বা মিজোরাম বা আগরতলা সেখান থেকে সমুদ্র পথের অ্যাক্সেস করতে হয়, তাহলে তাকে ট্রেনে করে এতটা পথ আসতে হয়, বা শিলিগুড়ি করিডোর অর্থাৎ গাড়ি করে এসে তারপর সমুদ্রের কাছাকাছি আসতে হয়। তার কারণ কি, গুয়াহাটি আগরতলার পাশে যে জায়গাটা, সেই জায়গাটা চট্টগ্রাম, ব্রাহ্মণবেড়িয়া, চট্টগ্রাম, এই যে অংশটা, এটা বাংলাদেশের মধ্যে পড়ে। বাংলাদেশ সত্যি একটা অংশ রয়েছে, আমাদের গোটা বঙ্গোপসাগরটা থাকলেও চট্টগ্রামটা আমাদের নেই। চট্টগ্রামটা খুব গুরুত্বপূর্ণ, প্রচণ্ডভাবে স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট, কিন্তু চট্টগ্রামটা একা এতগুলো রাজ্যের, আমি এর পরের ম্যাপে দেখাবো, এতগুলো রাজ্যের মাথার ওপরে বসে থাকতে পারে না। এবং সে কারণে আমি এরপরে আপনাদের দেখাবো যে কেন মোহাম্মদ ইউনূস বারবার টার্গেট করছে চিকেন স্নেককে। চিকেন স্নেক আপনারা জানেন মুরগির গলার মতন, একদম সরু একটা জায়গা। এই যে এই জায়গাটা, শারজিল ইমাম থেকে শুরু করে টুকরে টুকরে গ্যাং থেকে শুরু করে এই মোহাম্মদ ইউনূস, তারা প্রতিবার এই জায়গাটাকে টার্গেট করে, অর্থাৎ এই জায়গাটাকে কাট অফ করে দেওয়ার চেষ্টা করে। কেন শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এত গুরুত্বপূর্ণ? উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি এই চিকেন স্নেক, যার এক পাশে চায়না আরেক পাশে বাংলাদেশ, এটা যদি কাট অফ হয়ে যায়, উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। মোহাম্মদ ইউনূস বোধহয় এটাই দিবা স্বপ্ন দেখছেন। এরপর সিকিমের সঙ্গেও বিচ্ছিন্ন হবে যোগাযোগ, অর্থাৎ সিকিম শুধু নয়, সিকিম এবং যে 6টা রাজ্য আছে, অর্থাৎ 7টি রাজ্য, তার সাথে গোটা ভারতবর্ষ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের এই 20 কিলোমিটার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 20 কিলোমিটার জায়গা। এরপর একই হাল হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। অর্থাৎ বাংলা ভাগ করার যে বারবার চেষ্টা, মুর্শিদাবাদ, মালদায় জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে, আর অন্যদিকে মোহাম্মদ ইউনূস চায়নার সাহায্য নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করছে। উত্তর পূর্ব ভারতের দিকে নজর চায়নার আজ থেকে না, দীর্ঘদিন ধরে। আমাদের সাথে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও চায়না সবসময় চেষ্টা করবে একটা ডিস্টেবিলাইজিং পজিশন তৈরি করে রাখতে। এটা আমরা হতে দিচ্ছি না। শিলিগুড়ি করিডোর চীনের বহুদিনের নিশানা, এটা আজকে নয়। চায়না খুব ভালো করে জানে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টে যদি তারা দখলে নিয়ে নিতে পারে, বা বাংলাদেশিরা যদি এই জায়গাটায় আধিপত্য বিস্তার করতে পারে, তাহলে ভারতের ওপর চাপ পড়বে। ভারতের 8টি রাজ্য এই জায়গাটাতে রয়েছে, শিলিগুড়ি করিডোর, এবং এখানে অশান্তি লাগলে চায়নার পোয়া 12। এটা মোহাম্মদ ইউনূস যেরকম জানে, ঠিক সেভাবে চাইনিজরাও জানে। আমি ঠিক এই জায়গা থেকে বলবো, যারা বলেন না যে আমি কেন এত ঘৃণা করি এই টুকরে টুকরে গ্যাংকে, কেন ময়ূক ঘৃণা করে যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে, তার কারণ
ভারতকে টুকরো করার যে চেষ্টা, সেটা একমাত্র মোহাম্মদ ইউনূস করছে না, ঘরে এবং বাইরে আমাদের শত্রু, ঘরে এবং বাইরে চিকেন স্নেককে কেটে ফেলার চেষ্টা চালানো হয়েছে আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। ঘরের মধ্যে টুকরে টুকরে গ্যাং, আর বাইরে মোহাম্মদ ইউনূসের গ্যাং। মোহাম্মদ ইউনূস আজকে যে কথা বলছেন, এই কথাটাই তো শারজিল ইমাম বলেছিলেন। শারজিল ইমাম যে কথাগুলো বলেছিল সিএ এর সময়, শুনি। जो हमारे पास हो ऑर्गेनाइज्ड तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं, पर परमानेंटली नहीं तो कम से कम 1 आध महीने के लिए तो कट कर ही सकते हैं। मतलब इतना मवाद डालो पटरियों पर, रोड पे, उनको हटाने में 1 महीना लगे, है कि नहीं? जाए एयरफोर्स से, असम को काटना हमारी जिम्मेदारी है। असम और इंडिया कट के अलग हो जाए, तभी ये हमारी बात सुनेंगे। असम में जो मुसलमानों का हाल है आपको पता है। বার বেড়েছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের এই বারবারা কমাতে হবে, এবং সে কারণে আমাকে নামতে হলো মোহাম্মদ ইউনূসকে সবক শেখানোর জন্য। মোহাম্মদ ইউনূস বারবার ভেবেছে যে ভারত বড় দাদার মতন আচরণ করছে বলে ভারতের কেউ প্রতিবাদ করবে না, কিন্তু এটা বুঝতে পারছে না 140 কোটি মানুষের ব্যাপক রাগ রয়েছে বাংলাদেশের এই বর্তমান মোহাম্মদ ইউনূসের ওপর। মোহাম্মদ ইউনূসের সাহস কি করে হয় 7 সিস্টার নিয়ে কথা বলার? মোহাম্মদ ইউনূস 7 সিস্টার নিয়ে বলছেন যে আমরা আধিপত্য বিস্তার করতে চাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই। তুমি কে ভাই? তুমি কে? এবং আমি বলছি, এমন একটা ভোলাটাইল সিচুয়েশনে এই মুহূর্তে রয়েছি আমরা, যেখানে বাংলাদেশে অশান্তি, বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীরা মালদা মুর্শিদাবাদে ঢুকে পড়ছে, এবং তার পাশাপাশি চাপ তৈরি করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস। পশ্চিমবঙ্গে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীরা, এবং বাংলাদেশ এই কাজটা যদি চালিয়ে যায়, এবং আমাদের ভেতরে যারা রয়েছে, ভারতের ভেতরে রাজনীতিবিদ হোক বা অ্যাক্টিভিস্ট, তারা যদি মোহাম্মদ ইউনূসদের পাশে এসে দাঁড়ায়, তাহলে এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না। আমি একবার দেখানোর চেষ্টা করব, এর পরের যে অংশটি আমি দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখুন মোহাম্মদ ইউনূস আসলে কোন জায়গাগুলো বিচ্ছিন্ন করে দিতে চাইছেন। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম, সিকিম, মেঘালয়া, এই জায়গাগুলো বিচ্ছিন্ন করে দিতে চাইছেন। কিন্তু এটা বুঝতে পারছেন না মোহাম্মদ ইউনূস, যেই গুরুম গারুম বুরুম বারুম এই বিভিন্ন কিছু করে আসলে মোহাম্মদ ইউনূস এটা ভুলে যাচ্ছে ঢাকা বা চট্টগ্রামের মাথার ওপর বসে আছে অসম, বাঁদিকে বসে আছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, সিকিম, ত্রিপুরা, এবং এরা লেমন জুস খাচ্ছে না। এই রাজ্যগুলোতে ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ আছে, ইন্ডিয়ান আর্মি আছে, সিআরপিএফ আছে, বিএসএফ আছে, আসাম রাইফেলস আছে, ত্রিপুরার পুলিশ আছে, পশ্চিমবঙ্গ পুলিশ আছে, মণিপুর পুলিশ আছে, নাগাল্যান্ড পুলিশ আছে। বাংলাকে টুকরো করার যদি চেষ্টাও করে মোহাম্মদ ইউনূস, কান খুলে শুনেনি কাজ। বাঙালিরা ছেড়ে কথা বলবে না, মণিপুরীরা ছেড়ে কথা বলবে না, অরুণাচল প্রদেশের মানুষ ছেড়ে কথা বলবে না, ত্রিপুরীরা ছেড়ে কথা বলবে না। এবং এইটাই এই মুহূর্তে হচ্ছে টার্গেট হচ্ছে ভারত। এবং এটা খুব নির্দিষ্টভাবে, আমি আবারও বলছি, আমাদের শত্রু কিন্তু আমাদের চারপাশে ঘুরছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন কি পারছেন না আমি জানি না, কিন্তু এই প্ল্যানটা মোহাম্মদ ইউনূস বোধহয় অনেক দিন ধরে রচনা করার চেষ্টা করছেন। শারজিল ইমাম যেটা করার চেষ্টা করছে ভারতের মধ্যে বসে, মোহাম্মদ ইউনূস সেটা বাইরে বসে করার চেষ্টা করছেন। পাকিস্তান একদিকে এবং বাংলাদেশ এই মুহূর্তে আরেকদিকে। আমরা কেন শত্রু বলবো না বাংলাদেশের এই বর্তমান কিছু ভিলেনকে? এরপরে দেখুন ভালো করে, কেন আমি বলছি এই পশ্চিমবঙ্গ প্রচন্ড ভালনারেবল জায়গায়, প্রচন্ড ডেঞ্জারাস একটা জায়গার মধ্যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে রয়েছে। দেখুন বাংলাদেশ এবং বাংলাদেশের পাশে পশ্চিমবঙ্গ। বাংলাদেশি সন্ত্রাসবাদীরা কি করে পশ্চিমবঙ্গে ঢুকছে, এটা সবচেয়ে বড় এই মুহূর্তে প্রশ্ন হতে হবে। ভালো করে দেখুন, যারা জেলায় জেলায় বসে রয়েছেন এই মুহূর্তে, এই যে চিকেন স্নেকের মানে মুরগির গলা, আমাদের স্বাধীনতার সময় আমাদের যারা স্বাধীনতাটা দিয়েছিলেন বা যারা দরদাম করছিলেন, তারা দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গকে একটা মুরগির গলার মতন একটা অংশ তারা ছেড়ে রেখে দিয়েছিলেন। আমরা অনায়াসে চাইলে রংপুর ওদিকে আর এদিকে চট্টগ্রামটা নিতে পারতাম, নিতে দেওয়া হয়নি। 71-এও ভারত চাইলে এই জায়গাটা অনায়াসে আমরা নিতে পারতাম। এই সবুজ জায়গাটা যেটা দেখছেন, এই সবুজ জায়গাটা অনায়াসে আমরা নিতে পারতাম। দেখুন এরমভাবে যদি ম্যাপটা হতো বা হয়, এখনো যে সম্ভাবনা মিটে গেছে তা নয়, তাহলে আমরা একটা মোটা যেটাকে বলে হচ্ছে স্কোয়ার, সেই স্কোয়ার বানাতে পারতাম। এই মুহূর্তে একটা লম্বা
একটা জায়গা হয়ে আছে 170 কিলোমিটার, এই জায়গাটা 170 কিলোমিটার, লড়াইটা এই জায়গাটা নিয়ে। চায়না নজর দিয়ে রেখে দিয়েছে আমাদের শিলিগুড়িতে, বাংলাদেশ নজর দিয়ে রেখে দিয়েছে আমাদের শিলিগুড়িতে, জঙ্গিরা নজর দিয়ে রেখে দিয়েছে আমাদের শিলিগুড়িতে। উত্তরবঙ্গকে কেন্দ্র করে যারা যারা আন্দোলন করছেন এই মুহূর্তে তারা সতর্ক হন। আপনারা দয়া করে রাজনৈতিক আন্দোলন করতে করতে বহিঃশত্রুর দ্বারা নিয়ন্ত্রিত যেন না হন। 60 কিলোমিটার চওড়া এই অংশটি, সবচেয়ে সরু অংশ 20 কিলোমিটার, 20 মাইল যাকে বলা হয়। ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ এই অংশটা, প্রচুর সেনা ডেপ্লয়মেন্ট করা থাকে। যে কোনো সময় যদি এই 20 কিলোমিটার কেটে দেওয়া হয় তাহলে বাকি অংশ ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এর পাশাপাশি 12,200 বর্গ কিলোমিটার জুড়ে এই গোটা এলাকাটা রয়েছে, যেটাকে এই মুহূর্তে কেটে দেওয়ার কি কোনো পরিকল্পনা করছে মোহাম্মদ ইউনূস? যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে নেব অনেকদিন বাদে। ভারত এবং বাংলাদেশ দুই দেশ থেকে অতিথিরা রয়েছেন আজকে। এপার ওপার দুপারেই আনন্দ উৎসবের দিন, সেই দিনেও যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। তারিকুল ইসলাম ভুইয়া, রাজনৈতিক কর্মী, বাংলাদেশ, এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। KM রকিবুল ইসলাম রিপন, সভাপতি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত। দুজনেই ঢাকা থেকে এই মুহূর্তে রয়েছেন। মুম্বাই, ভারতের মুম্বাই শহর থেকে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা ভারতের। ঝন্টু বড়াইক, অধ্যাপক, শিলিগুড়ি শহর থেকে রয়েছেন পশ্চিমবঙ্গের। আমি প্রথমেই রিপন সাহেব আপনার কাছে বোঝার চেষ্টা করছি, শুনতে পাচ্ছেন? আমি প্রথমেই রিপন সাহেব আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি পিসিআরকে বলবো ডাব করা যে মোহাম্মদ ইউনূসের বাইট, যেটা নিয়ে বিতর্কের শুরু, সেটা একবার শোনানোর জন্য। পূর্ব ভারতের 7টি রাজ্য, এই 7টি রাজ্যকে 7 সিস্টার বলা হয়। এই রাজ্যগুলি ভূমি পরিবেষ্টিত, এদের মহাসাগরে যাওয়ার কোনো পথ নেই। এই অঞ্চলের জন্য আমরাই মহাসাগরের একমাত্র নিয়ন্ত্রক। এটা একটা বিশাল দিক খুলে যাচ্ছে। এতে চীনা অর্থনীতির সম্প্রসারণ হতে পারে। উৎপাদন করো, বিক্রি করো, চীনে সামগ্রী নিয়ে এসো, চীন থেকে সারা বিশ্বে তা ছড়িয়ে দাও। রিপন সাহেব, প্রথমত আপনাকে জানাই আজকের এই উৎসবের শুভেচ্ছা, এবং দ্বিতীয়ত আমি বোঝার চেষ্টা করছি মোহাম্মদ ইউনূস কি ইঙ্গিত করতে চাইছেন। ময়ূকদা, আপনাকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা বলতে চাই যে যখন আপনি একটি রাষ্ট্রের প্রধানকে নিয়ে কথা বলবেন, তখন সেই রাষ্ট্রের প্রধান যিনি থাকেন, যেই হোক না কেন, তাকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে কথা বলা উচিত বলে আমরা মনে করি। কারণ আপনি একজন সাংবাদিক, আপনি ওই জায়গাটা যাবেন। আপনি যখন আমার দেশের প্রধান উপদেষ্টাকে বদমাইশ বলেন, আপনি যখন আমার দেশের উপদেষ্টাকে দেখিয়ে দেবেন, নানান ধরনের হুমকি থুমকি কথা বলেন, তখন আপনার সঙ্গে কথা বলার রুচি আমার থাকে না। কারণ আমি আগে আমার দেশপ্রেম, আগে আমার দেশ এবং আমার দেশ, আমারও তো দেশপ্রেম রয়েছে, আছেন তার, কিন্তু আমারও তো দেশপ্রেম রয়েছে। আপনার রুচিটা, কেউ বদমাইশি করলে আমি বদমাইশি। কিছুদিন ঠান্ডা ছিল মোহাম্মদ ইউনূস, কখনো আমরা ভাবতে পারিনি। হ্যাঁ, ময়ূকদা, আমরা কখনো ভাবতে পারিনি, আপনারা তো এটাও ভাবতে পারেননি যে আপনারা আবার পাকিস্তান হয়ে যাবেন। প্রধান যখন রাষ্ট্রের প্রধান, শোনেন, ইউনূস আপনাদের ভিত নড়িয়ে দিয়েছে। ভারতের কার ভিত নড়িয়ে দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ঘরের ভিত নড়াতে পেরেছে? ডক্টর ইউনূস এখন ভয়ের কারণ, নিজের চেয়ারের ভিত নড়ে গেছে। ডক্টর ইউনূসকে আপনারা ভয় পাচ্ছেন না? খুব ভয় পাচ্ছি, ঠকঠক করে কাঁপছি। আপনি আপনার মুখটা পবিত্র হতে হবে। খুব ভয় পাচ্ছি আমি পয়েন্টে জানতে চাই। আপনি অসুস্থ? আমি অসুস্থ, হ্যাঁ, ট্যাবলেট খেয়ে নেবো, ট্যাবলেট খেয়ে নেবো। এবার বলুন, মোহাম্মদ ইউনূস যিনি সুস্থ, যিনি মেরুদণ্ডহীন, তিনি আসলে কি ইঙ্গিত করতে চাইছেন, এবং ভারত কেন রিটালিয়েট করবে না? কথা বলতে আমাদের লজ্জা বোধ হয়। সব বুঝলাম। আমার দেশ নিয়ে, আমার
আপনার দেশ নিয়ে তো আপনারা পড়েছিলেন, সামলাতে পারেননি তো। এটা কখনো দেবেন না। ছড়িয়ে লাট করেছেন রিপন সাহেব, তাই জন্য আমি কি আপনার দেশ নিয়ে পড়েছিলাম এতদিন? আবার আমাকে আসতে হলো আপনার দেশকে আঙুল তুলে দেখাতে যে মোহাম্মদ ইউনূস কি কাজটা করছে। অপদস্থমূলক কথা বলতে পারেন না। না, সব বুঝলাম, আমাকে বলুন যে সেভেন সিস্টার নিয়ে আপনাদের এই কথার মানে কি? আর যেটা সেভেন সিস্টার নিয়ে, আরে শুনুন, আরে হুড় করে কথা বলে যাচ্ছেন, আরে শুনুন, স্পিড মারুন, আরে ব্রেক মারুন, ব্রেক মারুন, হুড় করে বলে যাচ্ছেন। ভারতকে নাকে চুবানি পানি খাওয়াচ্ছে ডক্টর ইউনূস, যার কারণে আপনার মতো ময়ূক দ্বারা টেনশনে ভীতু হয়ে আছেন। বাহ, খুব ভালো হয়েছে। এবার শুনুন, কথাটা শুনুন। রিপন সাহেব, আরে আপনি তো বদমাইশি করছেন না, আপনি কথাটা শুনুন। মোহাম্মদ ইউনূস বদমাইশি করছে, আপনি তো করছেন না রে বাবা। আমাকে এই 5 আগস্টের পরে বাংলাদেশের সন্ত্রাসীদেরকে লালন পালন করছেন আপনারা, আবার আপনারা বড় বড় কথা বলছেন। হয়ে গেছে কথা বলা, হয়ে গেছে কথা বলা। আপনি বড় বেশি কথা বলেন। আপনি কি কোনো ওষুধ খান ভুল বকার জন্য? আরে শুনুন না রিপন সাহেব, দেখুন আপনি, আরে শুনে নিন কথাটা। রিপন সাহেব কি শুনতে পাচ্ছেন? সন্ত্রাসের গডফাদার আপনি, ময়ূকদা হলো গডফাদার সন্ত্রাসীদের। আমি গডফাদার সন্ত্রাসীদের? কারণ তারা সন্ত্রাসীদের লালন পালন করছে, যেখানে সারা বিশ্বের কোন। শুনুন এবার কথাটা শুনুন, আরে কথাটা শুনুন এবার। দূরে কথা শুনে না, এর সাথে আমি বেশিক্ষণ বলবো না। আমি রিপন সাহেব, আপনাকে আমি বললাম সাউন্ডটা নামাতে, একটু সাউন্ডটা আমি নামাচ্ছি, তার কারণ আপনি কথা শুনছেন না আমার। আর খারাপ বাচ্চাদের আমার ভাল লাগে না আমার ক্লাসে। আমি তারিকুল ইসলাম ভূঁইয়া আপনার কাছে যাচ্ছি। রিপন সাহেব যদি শুনতে পান, তারপরে আমার মনে হয় শুনতে পাচ্ছেন না, নয়তো উনি নিজের মনে বলে যাচ্ছেন। সাইলেন্ট সিনেমা হচ্ছে। রিপন সাহেব, আমি আপনাকে একটু থামতে বলছি, ব্রেকটা থামান। ওই দেখো, মোদি আর গদিতে থাকতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আবার যখন আমার প্রশ্ন শুনতে পারবেন আপনার কাছে আসবো। আমি তারিকুল ইসলাম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই। আমি একই প্রশ্ন করছি, কি বোঝানোর চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস? উত্তর পূর্বকে কি আলাদা করার চেষ্টা? কিসের জন্য মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলছেন? ধন্যবাদ ময়ূক আপনাকে। প্রথমে আমি আপনাকে আজকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার শরীরের এনার্জি খুবই কমে গেছে, তার জন্য আপনার জন্য 2টা কমলা আমার পক্ষ থেকে বরাদ্দ আছে। 2টা কমলা খেয়ে নেবেন, শরীরের এনার্জি আরো বাড়াবেন। কারণ আমরা কমলাগুলো কি ভারত থেকে এনেছেন? চেষ্টা করি মানুষের কমলাগুলো তো বোধহয় ভারত থেকে। এটা কি নাগপুরের কমলা? না, নাগপুরের কমলা আছে। এটা নাগপুরের আরএসএস আর নাগপুরের কমলা দুটোই আপনাদের খুব ভয়ের কারণ হচ্ছে এখন। বাংলাদেশে কমলা চাষ হয়, বাংলাদেশে আবার কমলা হয় না, ফরমালিন মুক্ত। দূর, কমলা ভোগই হয় না বাংলাদেশে, আবার কমলা কোথা থেকে এলো? বাদ দিন। আমাকে বলুন উত্তর পূর্ব ভারতকে কি আলাদা করার চেষ্টা হচ্ছে? মোহাম্মদ ইউনূসের এই কথা বলার সাহসটা পেল কোথা থেকে মোহাম্মদ ইউনূস? প্রথম কথা হচ্ছে আপনি আমাকে একটু স্পেস দিতে হবে। যদি স্পেস না দেন তাহলে আমি আপনার সাথে কথাই যেতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে ডক্টর ইউনূসকে নিয়ে আপনারা যে পরিমাণ ষড়যন্ত্র মেতে উঠেছেন, আপনাদের ষড়যন্ত্র ধুলির সাথে মিশিয়ে দেবো আমরা অল্প কিছুদিনের ভিতরে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই ডক্টর ইউনূস ক্ষমতায় আসার 8 মাস অতিবাহিত হওয়ার পরে লেকচার কম মানুন তো আপনি আমাকে বলুন ভারতবর্ষ কেন রিটালিয়েট করবে না? ভারতবর্ষ, আপনি চায়নায় গিয়ে ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার কথা বলছেন, তারপরে আমরা কি লেমন জুস খাবো? আমি একটু বলি। আরে আপনি একটু কেন, অনেকটা বলেন, কিন্তু আপনি পয়েন্টে বলেন। কি ভেবেছেন? আমি বলছি আপনি আমাকে শেষ করতে দিন। হ্যাঁ, শেষ করুন, কিন্তু বলুন মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলছে কি, কিভাবে প্রস্তুত হতে হবে ভারতকে? মোহাম্মদ ইউনূসের সাথে 5টা রাফায়েল উড়িয়ে দেবো? বলতে দিবেন তো ডক্টর, কথা বলতে দিবেন তো? ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ আছে প্লাস। আরে দূর, 18 কোটি থাকুক আর 8 কোটি থাকুক, আমাকে বলুন মোহাম্মদ ইউনূসের আবার এই বার্তা বেড়েছে কেন? এত চিরিং বিরিং করছে কেন মোহাম্মদ ইউনূস? কার দমে? চায়নার দমে? চায়না পাশে থাকবে না? আপনারা শুনুন, আপনারা ভাবছেন চায়না আপনাদের পাশে থাকবে। চায়না আপনাদের পাশে থাকবে না। চিলি চিকেনের মতন খেয়ে নেবে চায়না আপনাদেরকে, এটা বুঝতে পারছেন না? চিলি চিকেন চাউমিনের মতন বাংলাদেশকে চায়না খেয়ে নেবে, এটা বুঝতে পারছেন না? আপনার মাথায় আমি কমলা মেরে দেবো। আপনি কথা শুনেন আপনি। শান্ত বাবু, শোনা, এত রাগে না। আমার দেশকে নিয়ে 18 কোটি মানুষ ভাবার আছে। আমার দেশকে নিয়ে আপনি শেখ হাসিনা আপনাকে কত কোটি টাকা দিয়েছে? আমাকে প্রতিদিন আসেন যে
আমার দেশের কোটি কোটি টাকা লুটপাট করেছে, হাজার কোটি টাকা লুটপাট করেছে, সব লুটপাটের টাকা আপনার রিপাবলিকানকে দিয়েছে। না হলে আমার দেশ দিয়ে আপনি কেন গত 17 বছর কথা বলেননি? আপনি এবার পয়েন্টে বলুন, এতগুলো মানুষকে হত্যা পয়েন্টে বলুন, পয়েন্টে বলুন। ইউনূস বদমাইশি কেন করছে? কেন কথা বলেন না? বদমাইশি কেন করছে ইউনূস? শুনুন শুনুন, রিপাবলিক বাংলা আবার কিন্তু মাঠে নেমেছে। বাংলাদেশের এই ডোজ বোধহয় শেষ হয়ে গেছে। আপনাদের কি ওষুধের ডোজ পাঠাতে হবে ইউনূসকে? ডোজ বোধহয় শেষ হয়ে গেছে, ডোজ দেওয়া কম পড়ে গেছে বোধহয়। ভারতের সাথে আমাদের রিলেশনশিপ শুধু গিভ এন্ড টেক। আমাদেরকে যা দিবেন তা নিবেন। 1971 সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা এটা কৃতজ্ঞ। কিন্তু ভারত আমাদের সাথে বন্ধুত্ব রাখতে জানে না, তারা শুধু আমাদের থেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি দেখুন বলতে বলতেই দেখুন অলরেডি সারা বিশ্ব জুড়ে আপনাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়া শুরু হয়ে গেছে। এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ নেব আমি, তারপর বাকিদের কাছে, ভারতের অতিথিদের কাছে যাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, ভয়ঙ্করভাবে মোহাম্মদ ইউনূসের এই, আমি বলি না মোহাম্মদ ইউনূস বাড়তি কথা বলে, বাড়তি কথা বলতে গেলেই সমস্যা। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, চায়না এবং বাংলাদেশের যৌথ বিবৃতিকে খারিজ করল তাইওয়ান। তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে এই বিবৃতি। মোহাম্মদ ইউনূস বেশি কথা বলতে গিয়ে এই মুহূর্তে তাইওয়ানকে নিজের শত্রু বানিয়ে দিল। এই মোহাম্মদ ইউনূস রাজনীতির রটাও হয়তো বোঝে না, যেটা বোঝে তা হলো একেবারে মেরুদণ্ডহীনের মতন, কৃতদাসের মতন গোটা বাংলাদেশকে বিক্রি করে দিতে চাইছে। ভারত ভাগের দিবাস্বপ্ন দেখছে। টুকরে গ্যাংয়ের নতুন বাবা বোধহয় এখন মোহাম্মদ ইউনূস। আমি টুকরে গ্যাংয়ের যারা বাচ্চাগুলো রয়েছে তাদের বলবো, নতুন বাবা এই মুহূর্তে চলে এসেছে মোহাম্মদ ইউনূস। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মোহাম্মদ ইউনূস নাতিন দিন না করে ভাবছে ভারতকে ভেঙে দেবে। মোহাম্মদ ইউনূস বার বেড়েছে আর ভাবছে দারুণভাবে একটা নতুন ফর্মুলা নিয়ে এসেছে। আমি তো শুধু অবাক হয়ে যাচ্ছি, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো। আমি তো শুধু অবাক হয়ে ভাবছি যে মোহাম্মদ ইউনূস মাঝে মধ্যে, মানে বলে না যে কোনো এক জন্তুর লেজ সেটা যতই সোজা করার চেষ্টা হোক সেটা বেঁকাই থাকবে। কিছু কিছু মানুষ আমাদের পাকিস্তান এবং বাংলাদেশে রয়েছে, আমি তাদের নাম করতে চাই না, আমার খারাপ লাগবে, তাদের যেন এরকম হাল। 7 সিস্টার নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আমরা যখন করছি, তখন 7 সিস্টার নিয়ে এরকম একটা ভয়ঙ্কর উস্কানিমূলক বক্তব্য মোহাম্মদ ইউনূস দিল। আপনি কিভাবে দেখছেন এটা দীপাঞ্জন চক্রবর্তী? দেখো, প্রথমেই আমি একটা কথা বলি, কিছু মনে করো না। এই সন্ধ্যার প্রাইম টাইম কোটি কোটি মানুষ দেখছে, কোথা থেকে এইসব তৃতীয় শ্রেণীর লোকজনকে বাংলাদেশ থেকে ধরে আনো, এই নারকেল কুল পার্কেল কুল। আমি বাংলাদেশে বহু লোকের সঙ্গে যোগাযোগ আছে, আমার বহু অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি রেগুলার কথাবার্তা বলি, রেগুলার মিটিং হয়। আরে দাদা, আপনি তো বয়স্ক রিটায়ার্ড পারসন লোক, শান্ত একটু শান্ত করতে বলো। এই শান্ত, আমি ময়ূক নই। এই শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। এই নারকেল কুল শান্ত হয়ে যাও। কেন তোমাকে কমলা লেবু দেখাচ্ছে, তোমাকে এরা কমলা লেবু দেখাচ্ছে। আমি যদি এখন এটাকে বলো শান্ত হতে, তোমাকে কমলা লেবু দেখাচ্ছে তো। আমি যদি বসে যাও কমলা লেবু দেখাচ্ছে তো। আমরা ভারতীয়রা, আমি যদি দেখাই না কুকরি, ওই 71 সালে কুকরি দেখে ওদের যারা বাবা ঠাকুর দ্বারা এসেছিল পাকিস্তানে, তাদের প্যান্ট খুলে গেছিল। আমাদের গোর্খা রেজিমেন্টাল কুকরি দেখে তোমার কোটের পকেটেও দেখছি কুকরির এমব্লেম দেখিয়ে দেবো না। ময়ূক, কামিং ব্যাক টু অ্যাকচুয়াল কতগুলো আমি ইতিহাসের কথা বলি। এই পাঠাটাকে বলে একটু চিৎকার কম করো। ব্যক্তিগত আক্রমণ করবেন না, ব্যক্তিগত আক্রমণ করবেন না। কোনো মানুষকে কোনো জন্তুর সাথে তুলনা করাটা ব্যক্তিগত আক্রমণ না। আমি দেখো, সন্ত্রাসবাদী সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির সঙ্গে আমি ওরমভাবে কথা বলি, ভদ্রতার উপযুক্ত নয়। আমি তারিকুল সাহেব আপনার কাছে আসছি, দীপন সাহেব, তারিকুল সাহেব আবার আপনার কাছে আসছি। আমি দীপাঞ্জন চক্রবর্তী আর জন্টু বড়াইকের থেকে শুনেন। আমি একটা তোমাকে ঐতিহাসিক তথ্য দিই। বাংলাদেশের 3 জন রাষ্ট্রপ্রধান, তার আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান রাজাপক্ষে, পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ইমরান খান, তাদের শেষ বিদেশ সফর ছিল চীন। তারপর তারা জেলে অথবা ক্ষমতা থেকে অপসারিত। বাংলাদেশ থেকে 3 জন রাষ্ট্রপ্রধান তারা চীন সফরে যায়, তাদের শেষ বিদেশ সফর। ঐতিহাসিক তথ্য। জিয়াউর রহমান এবং এরশাদ তারা আর ক্ষমতায় জীবনে ফিরতে পারে। এবং সাম্প্রতিকতম মাননীয় শেখ হাসিনা বাজের শেষ বিদেশ সফর চীন,
ক্ষমতা হস্তান্তরিত, ক্ষমতাচ্যুত। এটা কিন্তু আবার রিপিট হবে, হিস্ট্রি রিপিট ইটসেলফ। এটাও কিন্তু শেষ বিদেশ সফর হচ্ছে ইউনূস চাচা। নাও আমি একটা কথা বলি ময়ূর, এই যে তুমি দেখছো চীন কেন হঠাৎ বাংলাদেশে প্রেমে পড়লো? চীনের যে ওবর প্রজেক্ট ছিল, হাজার হাজার কোটি টাকা ওরা ব্যয় করেছিল, ওই ওয়ান বেল্ট ওয়ান রোড পাকিস্তানের মধ্যে দিয়ে যাবে, ওরা সমুদ্রটাকে টাচ করবে, করাচিও। মেন অংশটা হচ্ছে বালুচিস্তান, যেটা পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে। এবং এই সেম জিনিস এরা এখন চেষ্টা করছে বাংলাদেশের মাথায় হাত বুলিয়ে আরেকটা ওবর বানানো। তার পরিণতি কি হবে? বাংলাদেশের ওই পোর্শনটাও কিন্তু ভারতের মধ্যে চলে আসবে যদি এইরকম অবস্থা চলতে থাকে। দেখো, এটা তো খুব পরিষ্কার, মোহাম্মদ ইউনূসের মাথা খারাপ হয়ে গেছে। ও জানে এই ঈদের পরে কি হতে চলেছে। উনি দেওয়াল লিখন পড়তে পারছেন এবং সেজন্য জীবনের শেষ একটা সো কল্ড ইনলিগাল, অবৈধ হলেও একটা দেশের একটা রাষ্ট্রের প্রধান হিসাবে অবৈধ সম্পূর্ণভাবে উনি শেষ বিদেশ সফরটা চীন থেকে করে আসছেন। এবং আমার মনে হয় অবসর সময় বসে বসে এখন সেই দ্বিজেন্দ্র গীতি গাইছেন, হেসে নাও দুদিন বইতো নয়, কারণ ওনার সময় শেষ। ভারতের চিকেন স্নেক আমাদের সেভেন সিস্টার্সের যদি আঙ্গুল তুলে দেখায় বাংলাদেশ, ইউনূস তো সেদিনের মানুষ। পাকিস্তানকে জিজ্ঞাসা করুন, হাজার সহস্র ক্ষতর কথা ভাবছিল ভারতকে নিয়ে, আজকে নিজেদের পাক অকুপাইড কাশ্মীর বাঁচাতে পারছে না, বালুচিস্তান হাত থেকে বেরিয়ে গেছে, খাইবার পাখতুনখোয়া বেরিয়ে গেছে, কারণ ভারতের দিকে তাকিয়েছিল। আর যদি সেভেন সিস্টারের দিকে তাকায় ইউনূস, তাহলে কিন্তু এই বাংলাদেশের ম্যাপটা পরিবর্তন হয়ে যাবে এবং হবেই। ভারত সরকার বসে বসে দেখবে না যে চীনকে আমরা এই কেটে দেবো, ওই কেটে দেবো, চিকেন স্নেক কেটে দেবো, আর ভারত বসে নেই। সংযম দেখাচ্ছি, এখনো বড় ভাই হিসেবে সংযম দেখাচ্ছে ভারত। যেদিন আমরা দেখব, ওরা জানে এই নারকেল কুলটুলদের প্রপিতামহর 71 সালে যারা ছিল, এই ভারতের কুকরির ধার জানে। 92,000 পাকিস্তানের সৈন্যর প্যান্ট খুলে নেওয়া হয়েছিল, এরা তো সেই হিসাবে কিছুই না। এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এখন বাংলাদেশে আসছেন, আমি জানি না এখন এদের মানে খুব বন্ধুত্ব হয়েছে। এবং ধন্যবাদ দীপাঞ্জন, আমি আপনার কাছে আসবো, কিন্তু আপনি যে কথা বলছিলেন খুকরির কথা, এই খুকরি বা গোর্খা রেজিমেন্ট, এটা আমিও প্রতিদিন এই খুকরিকে সম্মান জানিয়ে এই ছোট্ট যে নেক পিসটা পড়ি। অনেকেই জানেন না হয়তো যে গোর্খা রেজিমেন্ট আসলে কি করতে পারে, এবং গোর্খা রেজিমেন্টই কিন্তু আসলে সেভেন সিস্টার্সের দায়িত্বে থাকে অনেক সময়। মোহাম্মদ ইউনূস যেটা বুঝতে পারছে না, কতটা ভয়ঙ্কর একটা আগুন নিয়ে খেলা খেলছে, মোহাম্মদ ইউনূস এটা বুঝতে পারছে না যে বাংলাদেশেরও একটা চিকেন স্নেক রয়েছে। ভালো করে দেখুন, মোহাম্মদ ইউনূস আসলে খেলাটা বুঝতে পারছেন না যে গোটা বাংলাদেশ থেকে এই চট্টগ্রামের এই অংশটি টেকনাফের পরে এই অংশটি, এটা যদি এই এতগুলো রাজ্যের সেনা নেমে এসে কেটে দেয়, অর্থাৎ চট্টগ্রাম মানে দেখুন একদম ওই ড্রয়িং রুম, ডাইনিং রুম সহ অ্যাটাচ বাথরুমের মতন এই গোটা যে জায়গাটা, তার মধ্যে একটা ছোট্ট অংশ যেরকমভাবে রয়েছে, এটা যদি ভারতের সাথে সংযুক্তকরণ হয়ে যায়, তাহলে মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে না তার চিকেন স্নেকটা কিন্তু, অর্থাৎ মুরগির গলাটা কিন্তু কেটে বাদ হয়ে যেতে পারে। এবং আমাদের কাছে, ভারতের কাছে যথেষ্ট যুক্তি থাকবে যে আমাদের 8টা রাজ্য, 7টা রাজ্য, সেই রাজ্যগুলোর ওপর চায়না নজর দিয়ে রয়েছে। বাংলাদেশ একদম সরাসরিভাবে এটা কোনো না কোনোভাবে কাট অফ করার চেষ্টা করছে। আমরা কি লেমন জুস খাবো? আমরা চট্টগ্রামে যে জায়গা থেকে সমুদ্র শুরু, সেই সমুদ্রের শুরুর অংশটা মানে এইটুকু জায়গাতে সমুদ্র নেই, এবং এটা আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন তারা দায়িত্ব নিয়ে আমাদেরকে এরকম একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন। সত্যি কথা, অরুণাচল প্রদেশের পাশে কোনো সমুদ্র নেই, এক পাশে চায়না, এক পাশে ভুটান, এক পাশে বাংলাদেশ, ঠিক সেভাবে অসমের এক পাশে চায়না, ভুটান, বাংলাদেশ, নেপাল ইত্যাদি ইত্যাদি রয়েছে, মেঘালয়ের পাশে বাংলাদেশ রয়েছে, ত্রিপুরার পাশে, তো ত্রিপুরাটা তো পুরোই, এই জায়গাটা পুরোটাই বাংলাদেশ দিয়ে ঘেরা। সত্যিই তাই, এই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তাহলে আমরা পুরো সমুদ্রটা পাবো, এবং পুরো সমুদ্র শুধু নয়, এই সমুদ্রের একদম ম্যাক্সিমাম ডমিনেশন যাকে বলে, গার্ডিয়ানস অফ দ্য ওশেন মোহাম্মদ ইউনূস বলেছে, অর্থাৎ সমুদ্রের অভিভাবক নাকি আমরা? আরে সমুদ্রের অভিভাবক তোমরা এইটুকু জায়গাতে ভাই। এর বাদে গোটা ইন্ডিয়ান ওশেন এবং বে অফ বেঙ্গলে ভারতীয় নৌবাহিনী তারা একের পর এক সাবমেরিন থেকে শুরু করে, জাহাজ থেকে শুরু করে সমস্ত কিছু প্লেসমেন্ট করে রেখে দিয়েছে। এরপরে আরেকটা ম্যাপ, আরেকটা প্লাজমা আমি দেখাবো, যেখানে নির্দিষ্টভাবে আরেকটা অংশ আমি দেখাতে চাই।
ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে খুব ভালো করে দেখুন এই চিকেন স্নেক যে জায়গাটা বলা হচ্ছে, এই চিকেন স্নেক কিন্তু বাংলাদেশেরও রয়েছে, এটা বুঝতে পারছে না। বাংলাদেশের আমি যে কথাটা বলছিলাম, ভালো করে একদম লং শটে ভালো করে দেখাচ্ছি, এইটুকু এক খাবলা অংশ, এই এক খাবলা জায়গা যদি তুলে ভারতের দিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ এইটুকু জায়গা পড়ে থাকবে, 20% বাংলাদেশ কাট অফ হয়ে যাবে। ইটের বদলে তো পাটকেল মারতেই হবে ভাই। বাংলাদেশ থেকে যদি এরকম ধরনের উস্কানিমূলক বক্তব্য আসে, বাংলাদেশি যারা রয়েছেন তারা যদি এরকম উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন সময় দেয়, আমরা কি করব? আমরা সেমই খাবো, পায়েস খাবো, বিরিয়ানি খাবো? দেখুন বাংলাদেশি যারা, তারা বিভিন্ন সময় ঠিক কি উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। এই যে ভারত তো এখন 3 ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এবং 10টার মতো ভাগ হবে। তাইলে দক্ষিণ পূর্ব কোণে 7টা প্রদেশ আছে, 7 সিস্টার্স। তারা সবাই আলাদা হওয়ার জন্যে কাম শুরু করছে, কি তৈরি আছে, কাম শুরু করছে। এরপরে আসেন একেবারে কাশ্মীর সীমানা পর্যন্ত 3 ভাগ হয়েছে, আরো জানি কত ভাগ হয়। ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে, এবং ইমাম মাহাদি 9 বছর পুরা পৃথিবীতে ইসলামী খেলাফতের আমিরুল মোমিনিন। আর ইমাম মাহাদির একবারে শেষ সময় 9 বছর পুরা হওয়ার একবারে মুখামুখি সময় মসজিদের সাদা গম্বুজের উপরে নেমে আসবেন। তারা বাংলাদেশকে নিয়ে খেলবে, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। আমাদের বার্তা স্পষ্ট, বন্ধুত্বের সম্পর্ক, খেলার কোনো টাইম নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক, ঠিক আছে? এইদিকে একটা পড়লে ওইদিকে একটা পড়বে, ন্যায্যতার সম্পর্ক। এদিকে ফুল আসলে মিষ্টি আসলে ওইদিকেও ফুল যাবে, মিষ্টি যাবে, এই সম্পর্ক। ওই দিক থেকে লাশ ফালাবে আর এদিক থেকে ফুল আর মিষ্টি নিয়ে যাবেন, ওই বন্ধুত্বের সম্পর্ক বাংলাদেশে থাকবে না। ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টু বড়াইক, আমি বোঝার চেষ্টা করছি, একাডেমিক্যালি বোঝার চেষ্টা করছি। রিপন সাহেবকেও আমি সে কারণেই এনেছিলাম, কিন্তু রিপন সাহেব বলেই যাচ্ছেন। আমি রিপন সাহেবের কাছেও যাব। মোহাম্মদ ইউনুস যে কথাটা বলেছে, ইনিয়ে বিনিয়ে ইংলিশে যে কথাগুলো বলেছে, সে কথাগুলো অমিনাস বলে একটা শব্দ আছে, অর্থাৎ অশনি সংকেত। এটা ভালো ঠেকছে না ভারতীয়দের কাছে। এটা কি বলতে চাইছে মোহাম্মদ ইউনুস? না, মোহাম্মদ ইউনুস শোনা যাচ্ছে, পুরো শোনা যাচ্ছে, প্লিজ বলুন। হ্যাঁ, আমি ভেবেছিলাম বাংলাদেশের 2জন প্রতিনিধি অন্তত জিওপলিটিক্যালি এই ইম্পর্টেন্সির জায়গাটাকে ক্লিয়ার করবে বাংলাদেশের অ্যাসপেক্টে, তাদের সরকারের অ্যাসপেক্টে। যাই হোক, আমরা আমাদের সরকারের অ্যাসপেক্টে হিস্ট্রিক্যালি অ্যান্ড জিওপলিটিক্যালি এটার অবস্থান এবং বাংলাদেশ কেন এটা চাইছে সেটা নিয়ে একটু বলি। 1 মিনিট সময় দেবে। দেখো, পরিষ্কার যে বাংলাদেশ এটা কিন্তু নতুন নয়। পূর্ব পাকিস্তান থাকাকালীন তোমার খেয়াল আছে, ভারত স্বাধীনতার পরেই জেড ফিজোর নেতৃত্বে যখন নাগা ন্যাশনাল কাউন্সিল প্রচন্ড আন্দোলন শুরু করলো, স্বাধীন নাগাল্যান্ড তৈরি করবে এবং এন্টায়ার 7 সিস্টারকে কাট আপ করবে। কারণ তৎকালীন যে সরকার ছিল, কংগ্রেস সরকার, তাদের জরাগ্রস্ত বিদেশ নীতি এর পিছনে কারণ ছিল। তখন কিন্তু এই এন্টায়ার প্রসিডিওরটা পূর্ব পাকিস্তান এটা লিড করেছে। এবং খেয়াল করে দেখবে, তারপরে 87-এ যখন ভারতের ভুক্তি হলো, ভারতের ভুক্তির আগের পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী জঙ্গি জোরাম থাঙ্গা এবং তার সহযোগীরা টোটাল বাংলাদেশের মদত পেত। তখন বাংলাদেশকে ভারত স্বাধীন করে দিয়েছে। শুধু তাই নয়, হাল আমলের যদি পরিস্থিতিটা তুমি দেখো, আজকে এইসব হুজুরদের কথা শোনাচ্ছিলে, বিএনপির মনোনীত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কি স্লোগান তুলেছেন যে আমরা সবাই বাবর হব, 7 সিস্টার স্বাধীন করব। এটার কারণ কি? কারণ একটাই, যে তৎকালীন ভারত স্বাধীনতার পরে যে জরাগ্রস্ত বিদেশ নীতি আমরা অ্যাডপ্ট করেছিলাম, যে বিদেশ নীতিতে চট্টগ্রাম কার্যত ভারতের অংশ থাকার পরেও কংগ্রেস যেখানে 100% ভোটে জেতার পরে ভারতের ইনক্লুড হতে পারত, সেই পলিসিগত দিকে সেখানে 97% এখনো যেখানে অমুসলিম, মূলত যেখানে চাকমা, মারমা, ত্রিপুরা, কুকি, ব্রু এবং অন্যান্য আদিবাসীরা ভারত ভুক্তির সপক্ষে আজও তারা কালা দিবস পালন করে এবং ভারত ভুক্তি দিন হিসেবে 2রা ডিসেম্বরকে পালন করে। আমরা নেইনি সেদিন। আমরা তোমাকে পরিষ্কার বলছি যে একটা সময় তো এমন ছিল, মোহাম্মদ মুনি যিনি মুসলিম লীগের তরফ থেকে ভারত ভুক্তির কমিটিতে ছিল, তিনি পর্যন্ত
আশ্চর্য হয়েছিলেন কেন চট্টগ্রাম গেল। এবং ঝন্টু বড়াইক, এটা তো বাস্তব যে ঝন্টু বড়াইক যে মানে আমাদের এটা আমি বলবো আমাদের ভারতের অপদার্থতা বা বদমাইশির জন্য, আমি নাম বলছি না, কিন্তু আমাদের পূর্বপুরুষদের কয়েকজনের বদমাইশির জন্য। সত্যিই তো চট্টগ্রামে যে পরিমাণ আদিবাসী সম্প্রদায়ের মানুষ বা হিন্দুরা ছিলেন, আমার এখনো মনে আছে, আমি ইতিহাস বইতে পড়েছি যে চট্টগ্রামের মানুষজন নাকি বলেছিলেন যে এক রাতের মধ্যে আমরা পাকিস্তানে চলে গেলাম। আমাদের এখানের মানুষজন বলছে আমরা ভারতে থাকতে চাই, আমরা ভারতের পতাকা উড়িয়ে দিয়েছি, আমরা পাকিস্তানে চলে গেলাম। ময়ূক আজও রাঙ্গাপানি, বান্দারবন, খাগড়াছড়ি এলাকায় ভারতের প্রীতি কতটা তোমরা না গেলে ওখানে বুঝবে না। এবং তোমাকে আমি আরেকটা বলি, এবার দ্বিতীয় অ্যাসপেক্টে যে তাহলে কি ভারত হেরে গেল? এই যে হুজুর, এই যে মোহাম্মদ ইউনিস যারা এত ধমকি দিচ্ছে, তারা কি জিতে গেল? না, ভারতের অ্যাসপেক্ট আছে। কালাদিন মাল্টি মডেল প্রজেক্ট আজকে যারা বলছে আমাদের সাগর সব জেনে রাখুক তারা, বঙ্গোপসাগর এবং মিয়ানমারের কালাদান নদীর ওপর সেভেন সিস্টারের যোগাযোগের যেটা মাধ্যম ছিল ৬৬ থেকে ৬৯ অব্দি চলছিল, কাজটা বন্ধ করতে হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। আজ আবার ওটা চালু হয়েছে। এটা চালু হলে চিকেন নেক নয়, আমরা বাংলাদেশের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলবো এবং মাথায় রাখতে হবে। একদম ঝন্টু বড়াইক, আমার সময় একদম কমে এসেছে। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যেতে চাই। দীপাঞ্জন চক্রবর্তী, মানে সমস্ত কিছুর ৯৯ বার হয়তো ক্ষমা করে দেওয়া যায়, ১০০তম বারে সুদর্শন চক্র দিয়ে গেছেন। কতদিন আর আমরা ক্ষমা করতে করতে যাব? ময়ূক দেখো, এটাতে একটু আমাদের দেখতে হবে আমাদের দেশ ভারতবর্ষ, আজকের ভারত বাইরের শত্রু নিয়ে চিন্তিত নয়। এনিমিজ আউটসাইড কান্ট্রি আমরা বুঝে নিচ্ছি, পাকিস্তান রেগুলার বুঝতে পারছে, আজকেও বুঝেছে। কিন্তু আমার যেটা চিন্তা সেটা হচ্ছে এনিমিজ উইদিন দ্য কান্ট্রি, যারা ভারতবর্ষে বসে ভারতবর্ষের সিস্টেমের অংশ হয়ে ভারত ধ্বংস করার চক্রান্ত করে, তাদের কি হবে? আজকেই আমি চিফ মিনিস্টার আসাম হেমন্ত বিশ্ব শর্মা শুনছিলাম, কংগ্রেসের অত্যন্ত ক্ষমতাশালী শক্তিশালী সাংসদ গৌরব গগৈয়ের একটা, তোমরা জানো, এনকোয়ারি চলছে। এয়ারপোর্টকে এড়িয়ে গিয়ে আটারি বর্ডার দিয়ে উনি পাকিস্তান গিয়ে ১৫ দিন থেকে আসছেন। নিশ্চিতভাবে রাহুল গান্ধীর পরামর্শ, উপদেশ এবং অনুমতি ছাড়া যায়নি। কেন যাচ্ছে প্রশ্নের উত্তর তো দিতে হবে। বাংলা নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জসিমউদ্দিন রহমানের মতো একজন টেররিস্ট, সে আহ্বান জানাচ্ছে পূর্ব পাকিস্তানে যোগদান করার জন্য। ৪ মাস ধরে আমরা বারবার চ্যালেঞ্জ করছি, আজ পর্যন্ত একটা উত্তর দিলেন না। ভারতের অর্থনীতি নিয়ে উনি বিদেশের মাটিতে বসে, তো সেখানে তো বিবৃতি দিতে পারেন। জসিমউদ্দিন রহমানকে দিয়ে অসুবিধা কোথায়? একদম আমার সময় একেবারে শেষ। আমি রিপন সাহেব যদি থাকেন, রিপন সাহেব নেই, তারিকুল সাহেব কি আছেন? দুজনেই এই মুহূর্তে নেই। আমি একটাই প্রশ্ন তাদেরকে করতাম, মানে আমাদের তো এই অপশনটা আছে যে আমাদের যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা প্রতি আক্রমণ করব। মানে ওই দিন চলে গেছে, কেউ একটা গালে থাপ্পড় মারলো, আরেকটা গাল বাড়িয়ে দেবে ভারত। না, এটা নতুন ভারত। এ ভারত প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক করে, এ ভারত প্রয়োজনে ঘরে ঢুকে যে কাজটা করে বেরিয়ে আসার কথা সেইটা করে। কেউ যদি হাবে ভাবে বোঝানোর চেষ্টা করে যে সেভেন সিস্টারকে তারা আলাদা করে নিতে চায়, তাহলে মুশকিল। রিপন সাহেব এসছেন, আমি শেষ, ঈদের দিন, ঈদ স্পেশাল। হ্যাঁ রিপন সাহেব, একদম আমার কাছে ১০ সেকেন্ড সময় আছে, আপনি যদি আমাকে একটু শান্তভাবে বলেন যে ভারত যদি বোঝে, ভারত যদি আঁচ পায়, একটা কুকুর, বেড়াল বা বাঘও যদি সামান্যতম বিপদ হতে পারে আঁচ পায়, তাহলে সে প্রতি আক্রমণ করে। ভারত কেন আক্রমণ করবে না? আপনারা যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। দাদা আপনাকে আবারও ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে যেটা বলার চেষ্টা করছি, আপনাদের রুচির দুর্ভিক্ষ চলছে, যার কারণে এই ধরনের ব্যক্তিদেরকে টকশোতে আনেন যারা ব্যক্তিগত অ্যাটাক করে। আর দ্বিতীয়ত হলো ইন্দো প্যাসিফিক যে রাজনীতি, সেই ইন্দো প্যাসিফিক রাজনীতিতে ভারত ধরা খেয়েছে, ভারতের সরকার ধরা খেয়েছে, আপনাদের মতো অতি উৎসাহিত মিডিয়া ধরা খেয়েছে, যার কারণে আপনাদের মাথা খারাপ হয়েছে, যার কারণে আপনারা, আমি এখনো উত্তরটা পেলাম না, সেভেন সিস্টার কি আপনারা আলাদা করার চেষ্টা করছেন কি করছেন না? তারিকুল সাহেব, আমি এই উত্তরটা পেলাম না, এর উত্তরটা কি? প্রথম কথা হচ্ছে দাদা, আমাকে আপনি একটা প্রশ্নের উত্তর দেন। আজকের টকশোর জন্য শেখ হাসিনা কত লক্ষ টাকা বরাদ্দ করেছিল? এক।
দ্বিতীয়ত হচ্ছে যে আমি আপনাকে পরামর্শ দিব স্কিনের যত্ন নিন। আপনার স্কিনটা খারাপ হয়ে গেছে, অনেকদিন পরে আপনার সাথে দেখা তো, স্কিনের যত্ন নিন। আমাদের দেশে এই স্কিন মলমটা আছে, ভেরি গুড বয়। এখন এই সব মলম টলম নিয়ে আপনাকে দেখাচ্ছেন, রাত্রে কমলা লেবু খাবে না, স্কিনের অম্বল হয়। কমলা লেবু খালি পেটে কমলা লেবু খেয়ে ময়ূকের সাথে বসলে অম্বল হবে। রাত্রে কখনো কমলা লেবু খাবে না বাবু সোনা। আমার ক্লাসে আসলে কমলা লেবু সকালে খেয়ে আসবে, রাতে কমলা লেবু খাবে না। আমার একটু মাঝে মধ্যে ডোজ খেয়ে বাড়িতে ঘুমাতে যাবে। বাংলাদেশে এই মোহাম্মদ ইউনুস বা এই চাচাজানদের বলবে যারা ভারত আক্রমণ করার কথা, যে ময়ূক কমলা লেবু খেতে বারণ করেছে, বলবে তো তারিকুল ভাই? বলবে তো? গুড বয়, গুড বয়। ঠিক এই জায়গা থেকে আজকে জবাব চাই বাংলা শেষ করছি। বাংলাদেশের মানুষ আজ খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং ভারতের মানুষ এই প্রশ্নগুলো করতে থাকুক যে আমাদের যদি কেউ উইট মারে আমরা পাটকেল মারবো না কেন। আপাতত ময়ূক রঞ্জন ঘোষ কলকাতা স্টুডিও থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।